এই 5টা জিনিসকে প্রতিদিন ফলো করলো। কারণ অনেকেই তো রয়েছে শিক্ষার্থী যে আমি জ্যোতিষ শিখবো, কিন্তু সঠিক গুরু পাওয়াও কিন্তু আজকালকার দিনে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ সো কিছু কিছু প্ল্যানেটেরও না তার স্পেশাল প্লেগ্রাউন্ডস আছে যেখানে সে ভালো খেলতে পারে। রাশি কি? রাশি হচ্ছে তার এনভায়রনমেন্ট। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কিন্তু লগ্নকে সবাই গুরুত্বটা দেয় না। সপ্তমে ভালো ফল দেবে, অষ্টমে ভালো ফল দেবে, মানে যে যে ঘরগুলো শনির জন্য ভালো সেই ঘরেই ভালো ফল দেবে। কিন্তু শনি যদি কারো লগ্নে ঢুকে যায়, ফার্স্ট হাউসে ঢুকে যায়, তাহলে শনি ভালো ফল দিতে পারবে না। আর যারা যারা দেখবে প্রচুর বড় হয়েছে সেগুলো কিন্তু ম্যালেফিক প্ল্যানেটের জন্যই হয়। সমস্ত লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে কি শনি খারাপ ফল দেবে? কিন্তু আমি একটা ভালো বাড়ি অর্জন করতে চাইছি, নেই আমার কাছে, ওটা কিন্তু অশুভ গ্রহই দেবে। আমি একটা গাড়ি ক্রয় করতে চাইছি ভীষণ হার্ডেলস এর মধ্যে দিয়ে, মানে এই যে ক্রেজ। লগ্নকে পুরো জন্মকুণ্ডলীর কেন মেরুদণ্ড বলা হয়? আর চন্দ্র রাশি থেকে যদি বিচার করা হয় তাহলে সীমাবদ্ধতা কোন কোন জায়গায় থেকে যাবে? D60 আমাদের 60 জন দেবতার কথা বলা হয়, ডিটিস যাকে বলে। সম্ভব না। তাহলে এই যদি এই যদি একমাত্র ভালো হতে পারে, তাহলে গুরুর আশীর্বাদ ছাড়া ভালো হবে না, আর ফ্রি উইলের কোনো জায়গা নেই। মানে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, বম যে পঞ্চতত্ত্ব রয়েছে, এর সাথে তো অ্যাস্ট্রোলজিতে একটা কানেকশন রয়েছে। কারণ নক্ষত্র অশ্বিনী মানে ফার্স্ট কাজ করা, ভরণী মানে দায়িত্ব নিয়ে নেওয়া, কৃত্তিকা মানে কেটে দেওয়া, রোহিণী মানে সুন্দর হয়ে যাওয়া, মৃগশিরা মানে ছন্ন বিছন্ন, এরকম নয়। এই বৃষলগ্নের মানুষরা কিন্তু সমাজে কর্ম প্রদান করে। নক্ষত্র জ্ঞান ছাড়া কি কখনোই একজন ভালো জ্যোতিষ হওয়া সম্ভব হয়? নমস্কার, বিপিজিআর পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি ইন্ট্রোতে আপনারা কিন্তু দেখেই নিয়েছেন এতক্ষণ ধরে আমাদের সাথে ঠিক কে উপস্থিত রয়েছে। আজকে কিন্তু তিনি কিন্তু অনেক কিছু সম্বন্ধে জ্যোতিষ নিয়ে যে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে এইগুলো নিয়েই কিন্তু আলোচনা করবেন। অনেকে জ্যোতিষটাকে ভাবে জ্যোতিষ মানেই তন্ত্র মানেই ভণ্ডামি। তবে এই ভুল ব্যাখ্যাগুলোর, যেগুলো আমরা ভুল বুঝে আসছি, এগুলোকে কি করে আমরা ভুলগুলো কাটাবো এই নিয়ে কিন্তু ব্যাখ্যা দেবেন আজকে আমাদের যিনি গেস্ট রয়েছে, অ্যাস্ট্রোলজার শ্রী মৌর্য ভট্টাচার্য। নমস্কার দাদা ভাই। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আজকে আশা রাখছি আপনার থেকে কিন্তু জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু আমরা জানতে পারবো। কারণ যারা অ্যাস্ট্রোলজি প্রফেশনে রয়েছে তারা তো করছেই, কিন্তু আজকাল অনেক ছেলে মেয়েদের মধ্যেই আগ্রহ দেখি তারা জ্যোতিষ শিখতে চাইছে। তাহলে আমি বলবো যারা জ্যোতিষ শিখতে চাইছে, ফার্স্ট আপনার কাছে আমি প্রশ্ন রাখছি বা দর্শকদেরও জানার ইচ্ছা যে কোন তিনটে বিষয়ের উপর প্রথমত নজর দেওয়া উচিত, এটা যদি একটু বলেন। আচ্ছা দেখো, একটা জিনিস হচ্ছে যখনই কেউ কোনো প্রফেশন যেতে চাইছে সবার আগে বলা হয় ওই প্রফেশনের যে ধারকতাকে নিজের মধ্যে নিয়ে আসো। এরকম কেউ পুলিশ হতে চাইছে তাহলে তাকে দৌড়াতে হবে, তাকে একটা হেলদি ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। তাহলে আমাদের অ্যাস্ট্রোলজিরও নিশ্চয়ই এরকম কিছু একটা রিমার্কেশন গুলো আছে যে এই জিনিসগুলোকে ফলো করতে হবে। যেরকম প্রতিদিন সকালে উঠে একটা ডিউটি মেনে পুজো করা, স্নান করা সকালে উঠে, তারপর হচ্ছে পুজো করার পর যদি কোনো ডোনেশন করা যায়, মন্দিরে গিয়ে ডোনেট করলো, এই প্রথম একটা স্কিল। তারপর প্রতিদিন উঠে সকালে পঞ্চাঙ্গটা দেখলো। পঞ্চাঙ্গ মানে পঞ্জিকার মধ্যে যে 5টা জিনিস আছে, বার, তিথি, নক্ষত্র, যোগ, করণ, এই 5টা জিনিসকে প্রতিদিন ফলো করলো। তারপরে কিছু চার্ট দেখলো, যে তার ক্লায়েন্টের হতে পারে, কিছু পুরো ডেটাবেস থেকে হতে পারে, এই জিনিসগুলো ফলো করলো। প্রতিদিন যদি এই একটা স্কেডিউল যদি সে মেনটেন করে তাহলে কিন্তু তার যে অ্যাস্ট্রোলজির প্রতি যে আগ্রহটা সেটা কিন্তু বাড়বে। প্রথম যে ধাপটা আপনি বলতে চাইছেন, অর্থাৎ এইগুলো অবশ্যই করা জরুরি, আপনি একদম, সেটা একদম। পরামর্শ দিচ্ছেন। একদম। কারণ অনেকেই তো রয়েছে শিক্ষার্থী যে আমি জ্যোতিষ শিখবো, কিন্তু সঠিক গুরু পাওয়াও কিন্তু আজকালকার দিনে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ জ্যোতিষ এখন বলতে গেলে গলিতে গলিতে জ্যোতিষ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সঠিক গুরু কোথায়? ঠিক বললাম? একদম। আমার মনে হয় দেখুন, সঠিক গুরু তো এমন একটা জিনিস, সেটাকে পাওয়া যায় না, মানে না। তিনি আমাদেরকে চয়েস করে নেন। মানে একদম। যদি পাওয়ার হয় আমরা অটোমেটিক পেয়ে যাব। প্রথমে যদি কেউ শিখতে চায় আমার মনে হয় ভালো ভালো বই পড়া খুব জরুরি। বিশেষ করে ইংলিশে ভীষণ ভাস্ট রাইটার্সদের অনেক পুরনো পুরনো ভালো ভালো বই, কেন রাউসের আছে তার মধ্যে, ঠিক আছে, এরকম প্রচুর রাইটার্সদের ভালো ভালো বই আছে। সেগুলো যদি ফলো করে তারা মানে ইনিশিয়াল একটা কিছু
পেতে চায় তাহলে কিন্তু তাদের জন্য একটা ভালো পাথ। বেটার অপশন ওটাই হবে নাকি? প্রথমত স্টাডি গুলো করা, যে প্রথম জানতে হবে যে লগ্ন কি। আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কিন্তু লগ্নকে সবাই গুরুত্বটা দেয় না, যেটা আমার চোখে খুব একটা মানে খারাপ লাগে। একদম প্রত্যেকেই জানতে চায় আমার রাশিফল কি। রাশিফল, হ্যাঁ, হ্যাঁ। কেউ কি জিজ্ঞেস করে যে লগ্ন ফলটা? না না, কিন্তু লগ্নের উপর দিয়েই তো গণনা। হ্যাঁ, কারণ লগ্নের উপর দিয়ে গণনা, ওই যে টাইমটা নিচ্ছি কেন নিচ্ছি, তাহলে তো লগ্নটা আইডেন্টিফাই হচ্ছে না। সো লগ্নটা খুব জরুরি। আচ্ছা, রাশি, গ্রহ এবং ভাব, এই তিনটের মধ্যে আপনি কোনটাকে বেশি গুরুত্ব দেন আর কেন? যদি এইটা সম্বন্ধে একটু আমাদের দর্শকদের এবং আমাদের স্টুডিওর সবাইকে আচ্ছা দেখো, গ্রহ তো হচ্ছে একটা প্লেয়ার, ঠিক আছে, মানে গ্রহ প্লেয়ার বলো বা বিশেষ ক্ষমতাযুক্ত কোনো, আমরা যেরকম মার্ভেলের সুপার হিরোজদেরকে দেখি, লাইক আয়রন ম্যান, লাইক ক্যাপ্টেন আমেরিকা, তো গ্রহদের মধ্যে এরকম একটা কিছু স্পেশাল ফিচার্স দেওয়া হয়েছে। এই যে ভাব হচ্ছে, ভাবটা তার প্লে গ্রাউন্ড, যে প্লে গ্রাউন্ডে খেলতে এসছে। এবার সাপোজ ক্যাপ্টেন আমেরিকা আকাশে লড়তে পারে না, সো কিছু কিছু প্ল্যানেটেরও না তার স্পেশাল প্লে গ্রাউন্ডস আছে যেখানে সে ভালো খেলতে পারে। রাশি কি? রাশি হচ্ছে তার এনভায়রনমেন্ট। মানে ধরো স্যাটার্ন, যদি একটু শনি গ্রহের কথা বলি, শনি হচ্ছে একটু নিবৃত্তি থাকার প্ল্যানেট, তো একদম। সো আমি যদি এবার সেই প্লে গ্রাউন্ডের উদাহরণ দিয়ে চলে যাই, তাহলে শনি খুব বড়, যেখানে স্টেডিয়ামে বিশাল লোকজন রয়েছে, আওয়াজ হচ্ছে, সেখানে শনি কাজ করতে পারবে। শনির একটু শান্ত জায়গা চাই, তাই শনিকে তুলা রাশির ঘরটা দেওয়া হয়েছে এক্সল্টেশন, যেখানে একটা ও শান্ত প্লেস পাবে, একটা হেলদি, মানে তো গরম প্লেসে থাকতে পারে না, তাই জন্য মেশে গিয়ে ও নিচস্থ হয়ে যায়। একদম। তো এরকমই হচ্ছে ভাব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্ল্যানেট তো সবার আগে আসবে, যে আমার অমুক প্ল্যানেট, তার স্পেশাল ফিচার্সটা এটা রয়েছে, এবং সে ভাবে সেটাকে কাজে লাগাতে পারছে। রাশি কিন্তু লাস্ট, রাশি হচ্ছে তার অমুক এই জায়গাটা, যেমন আমরা ধরো এই স্টুডিওতে বসে আছি, স্টুডিওর এনভায়রনমেন্টটা কিরকম, একটা হেলদি এনভায়রনমেন্ট, একটা শান্ত পিস, এইটা হচ্ছে রাশির কোয়ালিটি। কিন্তু অলওয়েজ ভাব ইজ মেজরলি ইম্পর্টেন্ট। কেননা আজকে দেখো শনির যে ব্যাপারটা হচ্ছে, শনি সব ঘরে কিন্তু ভালো ফল দেবে না। সপ্তমে ভালো ফল দেবে, অষ্টমে ভালো ফল দেবে, মানে যে যে ঘরগুলো শনির জন্য ভালো সেই ঘরেই ভালো ফল দেবে। কিন্তু শনি যদি কারোর লগ্নে ঢুকে যায়, ফার্স্ট হাউসে ঢুকে যায়, তাহলে শনি ভালো ফল দিতে পারবে না, কারণ ওই ভাবটা তার জন্য বেটার নয়। এক্ষেত্রে যেই লগ্নের জাতক বা জাতিকাই হোক, সমস্ত লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে কি শনি খারাপ ফল দেবে? না, কখনোই কোনো। দেখা গেল কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি তো শনির প্রিয় ঘর, আমরা প্রত্যেকেই জানি। সেক্ষেত্রে দেখা গেল কারো কুম্ভ লগ্ন হলো, তার লগ্নে শনি থাকলো, সেক্ষেত্রে তো ভালো ফলই। কুম্ভ লগ্ন এবং সিংহ লগ্ন, প্রতিটা লগ্ন সাপেক্ষেরই, প্রতিটা গ্রহেরই আলাদা আলাদা ক্যারেক্টার, আলাদা আলাদা ক্যারেক্টার আছে, এবং যার ধরো রাজ্যকারী গ্রহও আছে। মনে করো সিংহ লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে দুটো, বৃহস্পতি আর ওদিকে মঙ্গল। মঙ্গল, এদেরও খারাপ গুণ সিংহ লগ্নকে পেতে হবে। আচ্ছা, যত ভালো ঘরেই বসে থাকুক, মানে একটা ঘরে বসলে তার ভালো দিকটাও থাকছে, তার খারাপ দিকটাও থাকছে। এবার রেশিওর ব্যাপার থাকে, যে 70% ইজ গুড, 30% ইজ ব্যাড। তারপর শনিরও এরকম কথাই, যে সিংহ লগ্নের চার্টে ধরো শনি খুব ভালো প্লেসমেন্ট রয়েছে, তাহলে শনির ভালো এফেক্টটা পাবে, কিন্তু তার খারাপ এফেক্টটাও কিন্তু পাবে। এবার একটা হয় হচ্ছে নৈসর্গিক বল, যে আর একটা হচ্ছে ফাংশনাল বেনিফিট। একটা বেনিফিট মানে হচ্ছে কি, যে বৃহস্পতি অলওয়েজ শুভই, মানে আমরা ধরে নেবো বৃহস্পতি সব সময় শুভ, কিন্তু সব লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আবার শুভ না। কোন লগ্নের ক্ষেত্রে মারকও হয়ে ওঠে, কোন লগ্নের ক্ষেত্রে মারকও হয়ে ওঠে। কিন্তু ওই ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু যেহেতু একজন মানে নৈসর্গিক প্ল্যানেট, তাই খারাপটা হলো নর্মালি, মানে ভীষণ এফেক্ট করতে পারবে না। আর যারা যারা দেখবে প্রচুর বড় হয়েছে, সেগুলো কিন্তু ম্যালেফিক প্ল্যানেটের জন্যই হয়। স্বাভাবিক প্ল্যানেটরা মানে হচ্ছে কি, যেগুলো হচ্ছে শুভ গ্রহ, তারা হচ্ছে আমাদের চাই যে আমরা কমফোর্ট জোনে থাকি। মানে ধরো আমার একটা ভালো বাড়ি রয়েছে, এটা আমি ভালো গ্রহের জন্য পেয়েছি। আমার একটা গাড়ি রয়েছে, আমি ভালো গ্রহের জন্য পেয়েছি। কিন্তু আমি একটা ভালো বাড়ি অর্জন করতে চাইছি, নেই আমার কাছে, ওটা কিন্তু অশুভ গ্রহই দেবে। আমি একটা গাড়ি ক্রয় করতে চাইছি ভীষণ হার্ডেলস এর মধ্যে দিয়ে, মানে এই যে ক্রেজ, কারণ যদি আমার মধ্যে এই ক্রেজটা না থাকে, শুভ গ্রহ কখনো এই ক্রেজটা কিন্তু আমাকে জেনারেট করতে দেবে না। শুভ গ্রহগুলো আছে তো, ওই যে কমফোর্ট জোন, বেরোতে পারছি না। অলওয়েজ নেগেটিভ প্ল্যানেটরা আমাদের কিন্তু এই জায়গা থেকে হেল্প করে। আচ্ছা, তাহলে যারা প্রথম জ্যোতিষ শিখছে, আজকাল জেনারেশনের কথা আমি বলছি, এই রাশি, গ্রহ এবং ভাব এই তিনটের মধ্যে তো গুলিয়ে ফেলে, এখানে প্রথম ভুল তারা কোনটা করে ফেলে? প্রথম ভুল তারা ভাবে যে মেষ রাশি হচ্ছে ফার্স্ট ঘর। আচ্ছা, তো এটাই তো ভুল কনসেপ্ট, যে বৃষ রাশি সেকেন্ড ঘর। না, যার মেষ লগ্ন হবে তারই মেষ রাশির ঘরটা প্রথম ঘর হবে, কিন্তু যার বৃষ লগ্ন হবে তার মেষটা তো দ্বাদশ ঘর হয়ে যাবে। একদম। সো ফার্স্ট কাউন্ট করতে হবে। যদি আমরা ইস্ট ইন্ডিয়ান চার্টের হিসাবে দেখি, যে আমাদের তো নর্থ ইন্ডিয়ার একটা চার্টের স্ট্রাকচার আছে, ইস্ট ইন্ডিয়ার আছে, সাউথ ইন্ডিয়া আছে। আমরা যদি ইস্ট ইন্ডিয়া থাকছি, আমি ইস্ট ইন্ডিয়াকে ফলো করছি, তাহলে যদি আমার বৃষ লগ্ন হয়,
তাহলে আমি বৃষকে 1 ধরবো, মিথুনকে 2nd, কর্কটকে 3rd, এইভাবে সিকোয়েন্সটা চলবে। কিন্তু ওই যে মেষ রাশির ঘরটা ওটা কিন্তু ফিক্স, তার 12th হাউসেই রয়েছে। মানে কারোর ধরো স্যাটার্ন সবসময় 7th-এ পাওয়ারফুল হয়। যেরকম ধরো তুলা লগ্নের যদি স্যাটার্ন 7th-এ চলে যায়, ধরে নাও মেষ রাশির ঘরে, মেষ রাশির ঘরে স্যাটার্ন নিচস্থ হচ্ছে, সেক্ষেত্রে কি ভালো ফলাফল দেবে? ভালো ফলাফল দেবে। কেন দেবে? কারণ স্যাটার্ন কিন্তু 7th-এ ডাইরেকশনাল স্ট্রেংথ পেয়ে যায়, মানে দিকবল। আমাদের সরবলের কথা বলা হয়েছে না, তো 7th-এ স্যাটার্ন যে কোনো ঘরেই যাক, স্যাটার্নের পাওয়ার অলওয়েজ হাইয়েস্ট পজিশনে থাকবে। মানে সেক্ষেত্রে তুলা লগ্নের জাতক জাতিকাদের 7th-এ যদি আসলো স্যাটার্ন নিচস্থ হলেও সেক্ষেত্রে আমরা ভালো ফলাফলই আশা করব, ভালো ফলাফলই আশা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে লগ্ন থেকেই তো বিচার করা হয়, লগ্নকে পুরো জন্মকুণ্ডলীর কেন মেরুদণ্ড বলা হয়? আর চন্দ্র রাশি থেকে যদি বিচার করা হয় তাহলে সীমাবদ্ধতা কোন কোন জায়গায় থেকে যাবে, এটা যদি একটু বলেন। লগ্ন মানে হচ্ছে এই পৃথিবীতে এসে আমার কি কি ফিজিক্যাল জিনিসের প্রয়োজন পড়ছে। চন্দ্র মানে হচ্ছে আমার মেন্টালি আমার কি কি জিনিসের প্রয়োজন পড়ছে। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, একটা হচ্ছে মেন্টাল অ্যাট্রিবিউটস। যে একটা মানুষের, ধরো একটা মানুষ ফিজিক্যাল জীবনে গাড়িটা চাইছে, কিন্তু তার ওই চন্দ্র থেকেও না ওর ওই গাড়ির যে মেন্টালি, মানে যে আমার মেন্টালি আমার গাড়িটার প্রয়োজন, তাহলে সেটা চন্দ্র থেকেও কিন্তু দেখতে হবে। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, কেউ গাড়ি কিনতে চাইছে, দেখবে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে চন্দ্র থেকে শুক্রের পজিশনটা দেখবে খুব বেটার থাকবে, লগ্ন থেকেও শুক্রের পজিশনটা বেটার থাকবে। মানে বোথ কানেক্ট করবে। এমনটা না যে লগ্ন চাইছে বা চন্দ্র চাইছে শুক্র চাইছে না, এই কম্বিনেশনে কখন হবে না। সেটা গাড়ি দিয়ে বললাম, কর্মের ক্ষেত্রেও বলছি। দেখবে লগ্ন আর চন্দ্রের যে কম্বিনেশনটা, লগ্ন থেকে দশম দেখবে, চন্দ্র থেকেও দশম দেখবে, এই দুটো সিকোয়েন্স যখন মিলে যায়, বলে না যে আত্মা আর মন দুটো এক হওয়া চাই। তো ওই কানেকশনটা যতক্ষণ চলে আসবে তখন বুঝবে যে ওর এই কর্মটাই কিন্তু সাকসেসফুল হবে। সাকসেস। আচ্ছা, একই গ্রহ অনেকে জন্মকুণ্ডলিতে তো একই রাশিতে থাকে থাকে জ্যোতিষশাস্ত্রের বিচারে, কিন্তু তাদের জীবন কিন্তু আলাদা হয়। এটার কারণ? প্রথম কারণ D1 হচ্ছে একটা বৃক্ষ স্বরূপ, মানে যাকে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি। এবার তুমি ওর আরো ছোট করতে থাকো, মানে D9-এ চলে যাও, তাহলে 15 মিনিটস এর মধ্যে ওর যে প্ল্যানেটটা ধরো এক্সল্টেড দেখাচ্ছে, মানে ধরো কারোর বৃহস্পতি একটা চার্টে তুমি দেখতে পাচ্ছ কর্কট রাশির ঘরে আছে, আমি ধরে নিচ্ছি সেম লগ্ন, তোমার কথা অনুযায়ী ধরেছি যে ধরো কারোর ধনু লগ্ন, সেম লগ্ন, দুটো পাশাপাশি বেডেই জন্মগ্রহণ করেছে, ওরও বৃহস্পতি এক্সল্টেড, কারণ বৃহস্পতি 1 বছর ধরে এক্সল্টেশনে থাকবে আমরা জানি, আর পাশের জনেরও বৃহস্পতি এক্সল্টেশন। কিন্তু এইবার বৃহস্পতির যে টাইমিং গুলো আছে এবার চেঞ্জ হতে থাকছে, দেখো প্রতিটা ডিভিশনাল চার্ট পাল্টাচ্ছে। D9 আছে, D12 আছে, D10 আছে। D12 মানে কি, আমার কোন বংশ থেকে এসেছি আমি, আমাদের পিতা এদের বংশটা কোন জায়গায়। সো এই তো চার্ট গুলো তো ডিভিশন হয়ে যাচ্ছে। D60 বলে একটা চার্ট আছে, সবাই জানবে। D60 চার্টে 2 মিনিটস এর চার্ট পাল্টে যায়। D60 কি বলছে, পাস্ট লাইফে তুমি কি ছিলে, আচ্ছা কি করে এসেছো। এই পাস্ট লাইফের সাথে এই যে আমাদের এই জীবন, এক্ষেত্রেও জ্যোতিষে গণনা করে তো বলা যেতেই পারে যে পাস্ট লাইফে আমি আমার জীবনধারাটা কিরকম ছিল। হ্যাঁ, 100%। এর জন্য D60 দেখতে হবে। D60-তে আমাদের 60 জন দেবতার কথা বলা হয়, ডিটিস যাকে বলা। আচ্ছা, ধরুন আমার কোনো বন্ধু রয়েছে, তো সেক্ষেত্রে দুজনের চার্ট যদি পাশাপাশি ফেলা হয়, এটাও কি দেখা যেতে পারে যে পাস্ট লাইফ আমাদের কোনো কানেকশন ছিল কিনা? এর জন্য প্রথমত D60 কে পাস্ট লাইফের যে কোনো প্রশ্নের, কিন্তু এটা জানা যেতেই পারে। হ্যাঁ, কিন্তু তার জন্য সেই অ্যাস্ট্রোলজারের নলেজটা সেই জায়গায় যেতে হবে, তাকে সেই লেভেলের প্র্যাকটিস রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এগুলো তো আর নর্মাল কোয়ারিজ নয়, তো এর জন্য প্রচুর রিসার্চ করতে হবে। দেখুন, অ্যাস্ট্রোলজিটাও কিন্তু সেই ডেটা সায়েন্সের মতো, প্রচুর ডেটাকে কালেক্ট করতে হবে এক জায়গায়, তারপর সেই সিগনিফিকেন্স গুলোকে মেলাতে হবে, তারপর আপনাকে প্রেডিকশন করতে হবে। এমন না সব আপনি বইতে পেয়ে যাবেন। আরেকটা জিনিস দেখবেন, সেম কম্বিনেশনে কখনো কিছু হয় না। মানে তুমি সাপোজ যদি কোনো সিঙ্গারের কম্বিনেশন খুঁজতে যাও, মোটামুটি বলা হয় মার্কারি ভেনাস প্লাস প্রফেশনের জন্য স্যাটার্নকে ঢুকিয়ে দাও, কিন্তু কোনো চার্টে দেখবে 3টে সবসময় অ্যালাইন্ড ওইভাবে নেই যেটা তুমি অন্য চার্টে পেয়েছো। কিছু সিঙ্গারদের চার্ট পেয়ে যাও না, পাবে না। কিভাবে পাচ্ছ? হয়তো নক্ষত্র দিয়ে পাচ্ছ, ডিসপোজিটর দিয়ে পাচ্ছ, বা D10-এ গিয়ে পেয়ে গেলে, কিন্তু পাবে তুমি, এটা শিওর, কিন্তু ডাইরেক্টলি দেখলে পাচ্ছ না। এইটা হচ্ছে বুঝতে হবে যে ওটা। তবে আপনার থেকে আমি অনেক কিছু জানতে পারছি বা দর্শকরাও জানতে পারছে, আর এইটা আমি অন্তত পক্ষে ভালো মতন বুঝে গেছি, আপনি এই প্রফেশনে ভালোবেসে এসেছেন। অনেকে তো অর্থের জন্য আসে, মানে আপনার ভেতর যে জ্ঞান রয়েছে বা যেটুকুনি থাকুক, অন্তত পক্ষে আমার মনে হচ্ছে কত বছর এই আপনি যদি মানে প্রফেশনাল ক্ষেত্রে 4 বছর ধরবো, কিন্তু আমি বাইরে কি পড়াশোনা করেছি সেটা তো অনেক ছোটবেলা থেকে। সেটাই, মানে কেন ইচ্ছা হলো যে এই প্রফেশনে আসবো?
আমার বংশে কেউ এই প্রফেশনের প্রতি ইন্টারেস্ট নয়। আমার শুরু হয়েছে, আমি পুজো করতাম, ঠিক আছে, আচ্ছা পুজো পাঠ থেকে আমার শুরু। তো হঠাৎ এক দাদা আমাকে একদিন পরামর্শ দিল যে তুমি জ্যোতিষটা শেখো, তোমার চার্টে যোগ আছে। আচ্ছা, তো হ্যাঁ দাদার অবশ্যই কাছে- জ্যোতিষ শিখতে গেলে তো জন্মকুণ্ডলিতে অবশ্যই অষ্টম ঘরের ভাইব্রেশন দেখতে হয়। তো দাদার কাছে যেতাম, শিখতাম। তো তখন অতটা বেশি ফ্রুটফুল ব্যাপারটাকে লাগতো না। তো তারপরে আস্তে আস্তে নিজেকে গ্রো করলাম, আস্তে আস্তে এখন প্রচুর নলেজফুল বই না না আছে। অবশ্যই, হ্যাঁ। মানুষ যে কোনো বিদ্যায়, সেটা সঙ্গীত বলুন নাচ বলুন, মানে যত তার সাথে যুক্ত হবে তত কিন্তু ধীরে 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 অভিজ্ঞতা বাড়তেই থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আর একটা কথাও বলে যে 5 বছর যে কোনো পেশায় যদি আমরা মানে খুব ভালোভাবে থাকতে পারি না, সেই পেশা কিন্তু আমাদের রিটার্ন ব্যাক করা শুরু একদম করে। একদম। ঠিক আছে। আচ্ছা, এই যে অগ্নি পৃথ্বী বায়ু জল বোম যে পঞ্চতত্ত্ব রয়েছে, এর সাথে তো অ্যাস্ট্রোলজিতে একটা কানেকশন রয়েছে, কারণ মেষ রাশিকে আমরা দেখছি অগ্নি রাশি ঘর, বিষু রাশি অগ্নি পৃথ্বী বায়ু জল, তো এরকম করে। তো যেটা আমার বলা, আমরা জানি আমাদের দেহ পঞ্চভূতের দেহ, তো এইখানের সাথেও কি ওই চার্টের কোনো কানেকশন? ফুললি কানেক্টেড আছে, ফুললি কানেক্টেড। কিরকম একটা উদাহরণ দিচ্ছি, যে বায়ু রাশির যে ঘর, বায়ু রাশি সাপোজ মিথুন, তুলা, কুম্ভ, এই যে ট্রাইনটা, এটা আমাদের বিচার দেয়। অর্থাৎ আমরা যখন চিন্তা ভাবনা করি সেই জায়গাগুলো এটা। ধরো কারোর এই রাশিগুলোর মধ্যে ধরো শুক্র বসে গেছে, তাহলে তার বিচার চিন্তা ভাবনা কিন্তু সবসময় ক্রিয়েটিভিটির দিকে যাবে, যে আমি কিছু নতুন কিছু ডেভেলপ করব, সবাই যেভাবে করছে সেইভাবে কাজগুলো করবো। এটা হচ্ছে যেহেতু ওর বায়ু রাশিতে কম্বিনেশনটা দিয়েছে। আচ্ছা, জল রাশিতে কি কম্বিনেশন? জল রাশি হচ্ছে ইমোশনাল জায়গাগুলোকে হোল্ডিংস করে। তো দেখবে শনি জল রাশিতে খুব খারাপ ফল দেয়, কর্কট, বৃশ্চিক, মীন। মানে মেন্টালি মানুষকে যদি মানে কোনো মানুষকে যদি দেখো যে কতটা নিচ অব্দি ভেঙে গেছে, তার শনির পজিশনটা যদি দেখে নেবে যে কর্কট, বৃশ্চিক, মীন। এটা কিন্তু D9 ক্ষেত্র অ্যাপ্লিকেবল। D9 যদি শনি যদি বৃশ্চিকে যায়, মানে প্রচুর খারাপ সিচুয়েশন, প্রচুর ব্যাড টাইমস থেকে কিন্তু তাকে উঠে আসতে হয়েছে। পুরো কানেক্টেড, মানে অগ্নিপৃথ্বী বায়ু জলের উপরই পুরো বেসটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে এই যেহেতু পঞ্চভূতের দেহ অগ্নি পৃথ্বী বায়ু জল, আমার মনে প্রশ্ন আছে, এই যে বোম মানে পঞ্চতত্ত্বের সাথে তো জড়িত, হ্যাঁ এইটা তাহলে জ্যোতিষশাস্ত্র ওই কুণ্ডলিতে কোথায় পাবো? অগ্নিপৃথ্বী বায়ু জলের পুরো মিশ্রণটাতে তো লাস্টে গিয়ে আকাশ তত্ত্ব, আচ্ছা, অর্থাৎ এই আচ্ছা। দেহটা ধারণ করছে, যেটা লগ্ন, লগ্ন। আলটিমেটলি লগ্ন। আচ্ছা আচ্ছা, এই জন্য দেখবে আমাদের যে ফার্স্ট হাউসটা, এটা একদম, একাধারে কেন্দ্র একদম প্লাস আবার ত্রিকোণ। ত্রিকোণ, মানে ঠিক। সব ঘরগুলো আলাদা আলাদা ডেরিভেশন আছে। যেমন একদম। 4th হাউস শুধুমাত্রই কেন্দ্র, ওকে কখনো ট্রাইন বা ত্রিকোণ বলা হয় না, কিন্তু না। লগ্নকেই বলা হয় এটা কেন্দ্র প্লাস ত্রিকোণ। ত্রিকোণ কেন বলা হয়? কারণ লগ্নের মধ্যে এই দেহ রয়েছে, আত্মাও রয়েছে। একদম। আত্মা হচ্ছে আমার 159 এর কম্বিনেশন, আর দেহ যেটাকে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ফিজিক্যাল, যেটা হচ্ছে ওই কেন্দ্রে। এই জন্য 1 4 7 10 অ্যাক্সেস কে বলা হয় যে যা কিছু জীবনে তোমার চলার জন্য দরকার সেগুলো 1 4 7 10। মনে করো 1 হচ্ছে তুমি, 4 হচ্ছে তোমার বাড়ি, 7 হচ্ছে তোমার ওয়াইফ, 10 হচ্ছে তোমার পজিশন। এগুলো হচ্ছে তুমি চোখে দেখতে পাচ্ছ। যেগুলো চোখে দেখতে পাচ্ছ না কিন্তু জীবনে খুব প্রয়োজন, তোমার পুণ্যের প্রয়োজন নেই, পুণ্যের প্রয়োজন আছে, তাহলে 5th লাখের প্রয়োজন নেই, 9th গুরু। এগুলো কিন্তু ফিজিক্যালি তুমি দেখতে পাবে না, কিন্তু তার ইফেক্ট হোল টাইম দেখতে পাবে। কিন্তু সৃষ্টিকর্তা তো ব্রহ্মা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আমরা জানি। এই যে 12টা ঘর, কিছু ঘর তো নিজের হাতে রেখেছেন, কিন্তু কিছু ঘর তো আমাদের উপরেও ছেড়ে দিয়েছেন। মানে যেরকম রোগ, ঋণ, শত্রু, যদি 6th হাউস, সেক্ষেত্রে কি ব্রহ্মা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন এরকম কোনো কিছু? আমাদের ফ্রি উইল হচ্ছে 4টে ঘর, 3 6 10 11। আচ্ছা, 3 6 10 11 মানে এই ঘরগুলোতে আমরা আমাদের নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, মানে এটা যদি তুমি পার্সেন্টেজ ওয়াইজ দেখো 33%, একদম 66% হচ্ছে প্রি প্ল্যান্ড, মানে সবকিছু রেডিমেড যে এটা হবে। কিন্তু সেই হওয়ার মধ্যে 33% আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি। এবার এই 33%-এর মধ্যে 1 4 7 10 কে কিন্তু আমরা নিয়ন্ত্রণ কখনোই করতে পারি। আমরা নিয়ন্ত্রণ যেটাকে করতে পারি আমাদের এই পুণ্য, যে পাস্ট লাইফে কোনো কিছু খারাপ কিছু করেছি, কারণ 5th থেকে যে এটা দেখা যায় পূর্ব জীবনে কি ভালো কাজ করেছি, আবার 5th খারাপ হওয়া মানে কিন্তু খারাপ কাজও করেছি, তাই তো? তার মানে এই কারণে কিন্তু আমরা যখন কম্বিনেশনটা চেক করি যে আমরা 5th 9 কে কোনোভাবে চেঞ্জ করতে পারছি কিনা, যার কারণে বলা হয় যে বৃহস্পতির যে ঘরগুলো আছে, কি কি ঘর? ধনু আর মীন। এই ঘরে যদি খুব বেশি ম্যালিফিক কানেকশন হয়ে যায়, মনে করো প্রচুর ম্যালিফিক কানেকশন হয়ে গেছে, তো জানবে এই জন্মছক গুলোকে খুব একটা তুমি পরিবর্তন আর করতে পারবে না। আচ্ছা, এগুলোকে তুমি ওই ফ্রি উইল দিতে পারবে না, সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে এই যদি একমাত্র ভালো হতে পারে, তাহলে গুরুর আশীর্বাদ ছাড়া ভালো হবে না,
আর ফ্রি উইলের কোনো জায়গা নেই, মানে তুমি আমি ওকে পরামর্শ দিলে কোনো এক্ষেত্রে গুরু কৃপা পেলে সেই জায়গাগুলো হ্যাঁ। ঠিকঠাক করা অটোমেটিক একদম সম্ভব। মানে গুরু দেখো এটা বিরাট বড় জিনিস, মানে মানে গুরু শব্দে মহা অন্ধকার শাস্ত্রে আমরা জানি। এটা তো মানে খুব মানে হ্যাঁ এটা তো প্রচলিত আর কথাই, রু কিন্তু- অন্ধকার যিনি করেন বিনাশ। একদমই, কিন্তু তার চেয়ে বড় কথা গুরু হচ্ছে না তোমার প্রবলেমস বুঝে আগেই তোমাকে তার সলিউশন দিবে, একদম, তোমাকে বলতে লাগবে না যে এটা আমার প্রবলেম, প্লিজ হেল্প। তিনি তো অন্তর্যামী। হ্যাঁ, তিনি তোমাকে বলে দেবে যে এটা ভাই ঠিক করে নাও, আগেই তিনি ওয়ার্ন করে দেয়। তিনি কিন্তু প্রথমেই বলবে না যে তোমার প্রবলেম আছে, তিনি তোমাকে ওয়ার্ন করে দেবে যে তুমি না এটা তোমার ঠিক করে নাও। একদম, সেটা এবার কোনো মানুষও কিন্তু হতে পারে, আমরা অনেক মানুষকে খুব অ্যাভয়েড করি লাইফে, যে একদম। ও আর কি বলবে, কিন্তু ওই মানুষটাই যে এট এ টাইম আমাকে কোনো বিরাট বড় হেল্পের জন্য এসেছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। স্বাভাবিক, একদম। সেটাও এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের একদম চোখের সামনে দেখা একদম। যায় কিন্তু। একদম। আচ্ছা, নবাংশ D9 কুণ্ডলী কখন এবং কিভাবে ব্যবহার করা উচিত, এবং বিগিনাররা কোন ভুলগুলো করে ফেলে ক্ষেত্রে? বেশি করে ফেলে। প্রথম হচ্ছে D9 এ যদি যেটাই লগ্ন নবাংশ পড়বে, মানে দেখতে হবে যে লগ্নটা কোথায় লেখা আছে, কোন ঘরে লেখা আছে। ওই ঘর থেকে যদি আমরা যেহেতু ইস্ট ইন্ডিয়ান চার্ট দিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে যদি ষষ্ঠে চলে যায়, অষ্টমে চলে যায়, দ্বাদশে চলে যায়, তাহলে জানবে এর ম্যারেজটা হয় প্রবলেমেটিক ম্যারেজ, মানে হবেই হবে প্রবলেম, মানে মানে ভীষণ প্রবলেমেটিক ম্যারেজ, এর কোনো সলিউশন নেই। আরেকটা কম্বিনেশন বলছি D9 এর, আচ্ছা ম্যারেজের। এখান থেকে আমি একটা প্রশ্ন করছি। ধরুন মানে আপনি যে বললেন D9টা মানে খারাপ, এটাও কি পাস্ট লাইফ কোনো কার্মিক অবশ্যই থাকে? অবশ্যই এটা D60 তে এফেক্ট করবে। আচ্ছা, পুরো D60 তার রূপ দিয়ে দেবে, হ্যাঁ, যে কেন এর কি কারণে খারাপ হয়েছিল, কেন করেছে। এবং জানবে এটাও জানবে যে আমাদের যে লগ্ন নক্ষত্র হয়, সবার একটা লগ্ন নক্ষত্র আছে, ওই লগ্ন নক্ষত্রটা আমাদের পাস্ট লাইফকে ডেরিভেট করে, যে পাস্ট লাইফে এই কারণে এই নক্ষত্রটা এসছে, ওই নক্ষত্র ছাড়া আসতো না। একদম। নক্ষত্রের প্রশ্ন যখন উঠলো, আপনার কাছে একটা প্রশ্ন রাখছি, নক্ষত্র জ্ঞান ছাড়া কি কখনোই একজন ভালো জ্যোতিষ হওয়া সম্ভব হয়? না, কখনো সম্ভব হবে না। কেন না, দেখো তুমি শুধুমাত্র কারোর লগ্ন নক্ষত্র দেখে বা গ্রহের নক্ষত্র দেখে ওই গ্রহটা D9 এ কোথায় বসছে তার একটা আইডেন্টিফিকেশন করে দিতে পারছো জাস্ট দেখে। সাপোজ যদি তো মানে কাউকে বলি যে কারোর ধরো লগ্ন ভরণী নক্ষত্রে দ্বিতীয় চরণে রয়েছে, আমাকে প্রথমেই বুঝতে হবে এটা এই যে লগ্নটা ও D9 এ পড়বে কোথায়, কন্যার ঘরে গিয়ে পড়বে। এই যে আমি মুখে মুখে বলে দিতে পারছি, এই প্র্যাকটিসটার জন্যই তো আমার নক্ষত্র প্রয়োজন। শুধুমাত্র নক্ষত্র অশ্বিনী মানে ফার্স্ট কাজ করা, ভরণী মানে দায়িত্ব নিয়ে নেওয়া, কৃত্তিকা মানে কেটে দেওয়া, রোহিণী মানে সুন্দর হয়ে যাওয়া, মৃগশিরা মানে ছন্ন বিছন্ন, এরকম নয়, এত ইজি নয়। ওই লগ্ন নক্ষত্র পাচ্ছি মানে D9 এ ওটা আমার কোন লগ্নে গিয়ে পড়ছে, কোন নবাংশতে গিয়ে পড়ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমরা যদি কেউ আমাদেরকে চার্ট দিয়ে দিল, যে কোনো ডিগ্রি দিল না, কিন্তু শুধু নক্ষত্রগুলো দিয়ে দিল আর চরণটা দিয়ে দিল, যে ভরণী নক্ষত্র দ্বিতীয় চরণে রয়েছে, যেমন দেখবো অশ্বিনীর প্রথম চরণে যার জন্ম হবে, ধরো লগ্ন অশ্বিনীতে রয়েছে, প্রথম চরণে তার মেষ নবাংশ হবে, দ্বিতীয় চরণে বৃষ নবাংশ, তৃতীয় চরণে মিথুন নবাংশ, চতুর্থ চরণে কর্কট নবাংশ, যেই ভরণী হয়ে গেল ফার্স্ট চরণ সিংহ নবাংশ, সেকেন্ড কন্যা নবাংশ, থার্ড তুলা নবাংশ। জাস্ট আমি নবাংশের এই নক্ষত্রের ডিগ্রি দেখছি আর ওর নবাংশে কোথায় লগ্নটা পড়ে যাচ্ছে দেখে দিচ্ছি। তো এটা একটা মাইন্ড ব্লোয়িং প্রেডিকশন। কারণ দেখবে যার ধরো তোমার লগ্ন, সাপোজ আমি ধরেছি বৃশ্চিক লগ্ন D1 এ, কিন্তু তোমার D9 এ বৃষ লগ্ন, তার মানে তুমি বাইরে থেকে তো বৃশ্চিক লগ্নের মতো আচরণ করছো, যে আমার কারোর হেল্প প্রয়োজন নেই, আমি ভীষণ পাওয়ারফুল একজন পার্সন। বাট বৃষ লগ্ন কি? বৃষ লগ্ন হচ্ছে ফার্টিলাইজেশনের লগ্ন, মানে যে সমাজে কিছু তার রিসোর্স প্রোভাইড করে। আগেকার দিনে গরুরা কি করতো, আমাদেরকে তার যা সাধন আছে সেগুলো দিয়ে আমাদেরকে তো আমরা আমাদের জীবন নির্বাহ করতাম। তাই বৃষলগ্নের মানুষরা কিন্তু সমাজে কর্ম প্রদান করে, সমাজের মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে। তাই এই মানুষের বাইরের নেচার এক, কিন্তু ভেতর থেকে চাইছে সব মানুষরা যাতে ওর দ্বারা হেল্প পায়, অর্থ পায়, উপার্জন পায়। মানে এদের ভেতরে একটা দয়া মায়া আলাদাই দেখা যায়। এটা যখনই বৃশ্চিক লগ্ন আর বৃষ নবাংশ ধরো দেখছো, কিন্তু তুমি যদি তোমাকে ওই বারবার ওই ম্যাথে মানে অ্যাপস ইউজ করতে হচ্ছে যে আচ্ছা D9 এ দেখি তো লগ্নটা কি পড়ছে, তাহলে তো তুমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার ফেল না। আচ্ছা, এখনকার দিনে যারা ইয়ং জেনারেশন জ্যোতিষ শাস্ত্র শিখতে চাইছে, আমার প্রশ্ন এখানে, রাশি লগ্ন এই নিয়েই তো তারা পড়ে রয়েছে, অগ্নি বৃত্তি বায়ু জল, কিন্তু নক্ষত্রের গুরুত্ব কিন্তু প্রচুর জ্যোতিষে। তারা যদি নক্ষত্র সম্বন্ধে জানতে যায়, নক্ষত্র সম্বন্ধে শিখতে চায়, তাহলে তাদের কিভাবে ঠিক এগোনো উচিত, যদি একটু বলেন এটা সম্বন্ধে। তো প্রথম 9টা নক্ষত্র হচ্ছে একটা সেট,
ঠিক আছে, যে অশ্বিনী তো অশ্লেষা অব্দি একটা সেট রয়েছে। তাহলে অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র, ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র। এটাকে একটা সিম্পল টার্মে মনে রাখা যায়, কে সুর চমরা বৃষভ, মানে প্রথমটা কেতু, তারপরটা শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, এরকম করে সিকোয়েন্সটা আসছে। তো ওই যে নক্ষত্র, ফার্স্ট যে নক্ষত্রটা আছে অশ্বিনী, ওর কে লর্ড কে কেতু। তো অশ্বিনীর মধ্যে আমরা কেতুর ভাইব্রেশন পাবো। কিরকম? অশ্বিনীর নক্ষত্রের মানুষরা খুব স্পেসিফিক ভাবে সবকিছু পছন্দ করবে না। কেন? ওই যে কেতু না পছন্দ করে না, কেতুর মধ্যে সবকিছু, কেতু হচ্ছে এমন একটা প্ল্যানেট, এটা বুঝতে হবে সবাই যা কিছু করবে আমি করব না, আমার পক্ষে পসিবল না, আমি আলাদাভাবে করবো, বাট নিজের মধ্যে থেকে করব, সবাইকে দেখিয়ে করব না। রাহু হচ্ছে আমি আলাদা করব, দেখিয়ে করব। কেতু হচ্ছে আমি আলাদা করব, নিজের মধ্যে করব, লোককে জানতে দেব না। তো এইভাবে হচ্ছে অশ্বিনীকে নিয়ে জানলাম। আচ্ছা, ভরণীকে নিয়ে জানতে গেলে তাহলে শুক্রের ক্যাপাবিলিটি জানতে হবে। ভরণী কিন্তু ক্রিয়েটিভ নক্ষত্র, ঠিক আছে, ভরণী ক্রিয়েটিভ নক্ষত্র। সো আমরা যদি এইভাবে প্ল্যানেট গুলোকে স্টাডি করি, কিচ্ছু করতে লাগবে না এর জন্য, জাস্ট নক্ষত্রের লর্ড গুলোকেও মাথায় রাখুন, ওই নক্ষত্রের লর্ডটাকে সেটা মাথায় রাখুন, এই করে ছোট করে প্রেডিকশন করুন, মানে নরমাল ইজি টু প্রেডিকশন। মানে রবি অশ্বিনীতে, তাহলে এই মানুষটা মানে যখন তার পজিশন পৌঁছাতে যাবে, খুব স্পেসিফিক পজিশনে যেতে চাইবে, মানে যে পজিশন গুলো কেউ নিতে চাইবে না। রবি যখন কেতুর নক্ষত্রে অশ্বিনীতে বিশেষ করে অশ্বিনীতে যাবে, মানে ধরো কোনো স্পেশাল পজিশনে একটা যেতে কাউকে অ্যাপ্রোচ করা হচ্ছে, কিন্তু ওই পজিশনটা কেউ পছন্দ করবে না। মানে ধরো কোনো একটা কাউকে যদি বলি যে একটা মানে এমন একটা হসপিটালে তোমাকে যেতে হবে, যে হসপিটালের সমস্ত রোগী ভর্তি, কিন্তু তুমি সেই হসপিটালের সুপার ইনচার্জ হতে পারবে, কিন্তু তোমার পছন্দ নয় প্রফেশনটা, এটা হচ্ছে অশ্বিনীর ভাইব্রেশন, মানে স্পেসিফিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রাখছি, এই দশাভুক্তি বোঝার সময় নতুন যারা জ্যোতিষ রয়েছে, অনেকে তো নতুন শিক্ষা গ্রহণ করছেই, কোন সাধারণ ভুলগুলো, অনেকে সাধারণ ভুল করছে, সেই কোন সাধারণ ভুলগুলো করে থাকে এবং সেগুলো থেকে এড়ানোর উপায়কে যদি একটু বলেন। আচ্ছা, প্রথম কথা, D1 দেখেই আমার দশা ভালো যাবে এটাই ভালো ভুল কথা। মানে D1-এ আমার একটা কোনো গ্রহ উচ্চস্থ আছে বা নিজের ঘরে বসে আছে, তার মানে এই দশাটা আমার ভীষণ ভালো যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মিসকনসেপশন। এটা হচ্ছে সবচেয়ে বড়। এবার আমাকে দেখতে হবে যে আমি যে দশাটা দেখছি, প্রতিটা প্যারামিটারে দশার কি রেজাল্ট আসবে। মনে করো একটা গ্রহের মহাদশা চলছে, আমি এখানে কিন্তু বৃহস্পতিকে নিয়েই কথা বলবো। ধরো কারো রবির 6 বছরের মহাদশা চলবে, তাহলে 6 বছরের মহাদশাটাকে ঠিক এইভাবে বুঝতে হবে যে আপনি ট্রেনে করে অমৃতসর যেতে চাইছেন, এটা হচ্ছে মহাদশা। এবার অমৃতসরে যেতে গেলে আপনাকে তো হাওড়া পৌঁছাতে হবে বা শিয়ালদা পৌঁছাতে হবে, তাহলে শিয়ালদা পৌঁছানোর জন্য কি কি আপনি কমোডিটি গুলো ইউজ করলেন, আপনি ট্যাক্সি করলেন বা অটো করলেন, তাহলে এটা হচ্ছে অন্তর্দশা। এবার ওই ট্যাক্সির ভেতরে বসে বসে গান শুনলেন না ঘুমিয়ে এলেন, ওটা হচ্ছে প্রত্যন্তর দশা। আরো ভেঙে দিন, ট্যাক্সিওয়ালার সাথে কথা বললেন, সূক্ষ্ম দশা। মানে এত ছোট ছোট করে ভেঙে দিচ্ছি। এবার অমৃতসরের ট্রেনে আমি হাওড়াতে উঠলাম, তারপর আমার হাওড়াটা এই স্টেশন অব্দি গেল, বর্ধমান অব্দি গেল, আমি একটা এক্সাম্পল বলছি, তাহলে এটা আবার অন্তর্দশা। তো মহাদশা হচ্ছে টোটাল জার্নিকে দেখাচ্ছে যে এই 6 বছরের মধ্যে আপনার এজেন্ডা কি, মোটা মোটা, কিন্তু ছোট ছোট কি কি করতে হবে, যে কি কি মুভমেন্টস গুলো হলো, এগুলো আমি অন্তর্দশা দিয়ে দেখবো। কিন্তু আমি কোন অ্যাঙ্গেলে দেখতে চাইছি, যে আমি কি কর্মের অ্যাঙ্গেলে দেখতে চাইছি যে কর্মটা কিরকম বেটার যাবে, তাহলে D10-এ চলে যাবো, সোজা D10-এ চলে যাবো। যে D10 থেকে আমি দেখবো যে আমার D10-এর লগ্ন কি, সেই লগ্ন থেকে দশমের মহাদশা চলছে কিনা, অন্তর্দশা চলছে কিনা, সুপার কম্বিনেশন, মানে পজিশন পাওয়ার কম্বিনেশন। কিন্তু যদি 8th চলে, প্রফেশন যদি 8th সাথে লিঙ্ক না হয়, মানে আপনার প্রফেশন না অ্যাস্ট্রোলজার, না সায়েন্টিস্ট বা না একজন PhD স্কলার, তাহলে 8th অন্তর্দশা আসলে কি উন্নতি হবে? তো মনে হয় না। তাহলে কোনো জাতক বা জাতিকার ধরুন বৃহস্পতির মহাদশা চলছে, সেক্ষেত্রে কি পুরোটা সময় যে ভালো যাবে এরকম তো হতে পারে না। সেক্ষেত্রে মহাদশার গুরুত্ব আমরা বেশি দেব নাকি অন্তর্দশার, নাকি বিংশোত্তরী প্রত্যন্তর দশা? বিভিন্ন বড় বড় স্কলার রাইটার্সরা বলছে যে সবসময় অন্তর্দশা প্রত্যন্তদশার গুরুত্ব দেবে, বেশি দিতে হবে সবসময়। মহাদশার গুরুত্ব খুবই লিটিল। আচ্ছা, মহাদশার গুরুত্ব অতটা নেই যতটা অন্তর্দশা আর প্রত্যন্তদশা। যা রেজাল্ট আছে তুমি দেখবে সব অন্তর্দশা আর প্রত্যন্তদশা মিলিয়ে রেজাল্ট হয়, একদম পুরো রেজাল্টটা। তুমি বিংশোত্তরীকে এই মহাদশাকে গুলি মারো, অন্তর্দশা আর প্রত্যন্তদশা মেলাও, যদি প্রেডিকশন না মেলে তারপর আমাকে তুমি বলো। আচ্ছা, আপনার ক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি, আপনি ধরুন কাউকে প্রেডিকশন দিচ্ছেন, প্রথম 5 মিনিট বা প্রথম আপনি কি নিয়ে পর্যবেক্ষণ করেন? প্রথম কথা, ক্লায়েন্টের না আমার যেটা মনে হয় যে কিছু বলতে দেওয়া উচিত না,
সে একদম চুপ করে থাকবে, আপনি কোনো রকম সেখানে তাকে কমেন্ট করতে বলবেন না যে কি প্রশ্ন নিয়ে এসছে। যদি ইনিশিয়াল লেভেলে স্টার্ট করতে চায়, প্রথম কথা চার্টের যদি দেখতে চায়, প্রথম চার্টের ডিগ্রি দেখতে হয়। দেখবে যখন তোমার লগ্নের ডিগ্রির সাথে প্ল্যানেট যারা বসে আছে তাদের ডিগ্রি খুব ক্লোজ হয় বা সমান সমান হয়, ওই চার্টটা স্পেশাল চার্ট। আচ্ছা, বুঝে যাবে যে এই চার্টটার মধ্যে কিছু করার ক্ষমতা আছে। আচ্ছা, চার্টে যদি খুব শুভ গ্রহ বেশি বসে থাকে, মানে কোনো গ্রহ সেরকম ট্র্যাজিক পজিশনে নেই, জানবে এগুলো হচ্ছে ওই আসবে, জীবনে চাকরি বাকরি করবে, সন্তানাদি হবে, বিবাহ করবে, তারপর ইনি চলে যাবে। এই লাইফে এই চার্টের কোনো বিশাল কিছু মানে আপস অ্যান্ড ডাউনস নেই। চার্টে যদি স্পেশাল পজিশনে গ্রহরা থাকে, মানে লাইক বকরি থাকে, একটা সূত্র বলছি, মানে ধরো 10th লর্ড যদি কারোর রেট্রোগ্রেড থাকে না, সো এরা প্রফেশনে এমন কিছু করতে চাইবে যে আগে কেউ কখনো কিছু করেনি। কিন্তু সেটা কি বাস্তবে করে উঠতে পারবে? এবার বাস্তবে করে উঠতে পারবে কিনা সেটা তো আর দশা বলবে। দশার উপর নির্ভর করে। D10 এর উপর কি ক্ষমতা আছে, এই যে বললাম যে স্পেশাল পজিশনে D1 এ আছে, আচ্ছা D10 এও কি ভালো পজিশনে গেছে, অ্যালাইন্ড হচ্ছে কি ওর কর্মের সাথে, তাহলে ভালো হবে। কিন্তু ইনিশিয়ালি যে কোনো প্ল্যানেটই যদি বকরি হয় ওটা কিন্তু অড গ্রহ হয়ে যায়, মানে স্পেশাল রেজাল্ট দেয়, নর্মাল রেজাল্ট দেবে না, স্পেশাল রেজাল্ট দেবে। সো এই জিনিসটা প্রথমে দেখতে হবে যে অড পজিশনে গ্রহটা আছে কিনা, লাইক বকরি, লাইক আমার কম্বাস্ট হয়ে আছে কিনা। মানে কম্বাস্টটা কিন্তু খুব মজার জিনিস। কিরকম, মনে করো কোনো একজন রাজ্যের কমিশনার বা ডিএম, তার কিন্তু কখনো গাড়ি কিনতে হয় না, সে গাড়ি চড়ে যাচ্ছে। যাদের দেখবে ভেনাস কম্বাস্টেড হয়ে রয়েছে, আচ্ছা, আর খুব ভালো পজিশনে, মানে ভেনাসকে বৃষ রাশির ঘরগুলোতে বসতে হবে, বা তুলায় বৃষ বলে ভালো, কিন্তু আমি তুলায় শুক্রকে অত ভালো মনে করি না, তার চেয়ে মিনে বসা অনেক ভালো, অনেক বেটার। ঠিক আছে, মিনে তো উচ্চস্থ হচ্ছে। হ্যাঁ উচ্চস্থ হচ্ছে। তো এটা গেল। আর যদি আমি ভাব হিসাবে বলি, তাহলে শুক্রের ভাব হচ্ছে 4th 5th, এগুলো হচ্ছে শুক্রের জন্য খুব ভালো ঘর, একদম ঠিক আছে। এই ঘরগুলোতে যদি বসে এই শুক্র, আর যদি ওরকম কম্বাস্টেড হয়, এই শুক্র যদি D10 ও স্পেশাল পজিশন পায়, এই মানুষ নিজের গাড়ি কোনোদিন কিনতে হবে না, কিন্তু প্রচুর গাড়ি চড়তে পারবে। মানে এরকমই তার গ্রহের অবস্থানের এরকমই ক্ষেত্রে। তার গ্রহের অবস্থা, গাড়িও কিনতে হবে না, অথচ গাড়িও চলছে। আচ্ছা, ধরুন আপনার কাছে কেউ আসলো, ধরুন 12টা ঘর দিয়ে তো আমরা প্রত্যেকে জ্যোতিষশাস্ত্র জানি যে বিচার করা হয়ে থাকে, লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, আপনি কোন ঘরের লর্ড অর্থাৎ অধিপতির উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন? ফার্স্ট হচ্ছে লগ্ন, লগ্নপতি কোথায় চলে যাচ্ছে। যেরকম লগ্নপতি কারোর দশমে চলে যাচ্ছে, এর জীবনের মেজর প্রশ্ন হবে যে আমি কর্ম করে কিছু করতে পারবো না, আমাকে এইটুকুনি আগে বলে দিন, বাকি আমি বুঝে নেবো। লগ্নপতি দ্বিতীয়, আমি জীবনে সেই লেভেলের অর্থ রোজগার করতে পারবো কিনা, বা অর্থের দ্বারা অন্য মানুষরাও ইনকাম করতে পারবে কিনা, তাই এটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, লগ্নপতি যেহেতু ধনস্থানে গেছে, যেহেতু ওর লগ্ন সাথে টাকার ডাইরেক্ট কম্বিনেশন হচ্ছে। লগ্নপতি যাদের ধরে তৃতীয় যাচ্ছে, সবার আগে বলবে যে আমি এই সমাজ, প্রতিবেশী, সোশ্যাল ওয়ার্ক এগুলো করতে পারবো কিনা। লগ্নপতি চতুর্থে যদি ফিমেল হয়, আমি বলবো আমি একজন ভালো মা হতে পারবো কিনা। লগ্নপতি চতুর্থে, যেহেতু সন্তানের হাউসে গেল, চতুর্থে মায়ের হাউসে গেলে, এবার লগ্নপতি পঞ্চমে গেল, আমি একজন ভালো মা হতে পারবো। আচ্ছা আচ্ছা, সন্তানের জন্য আমি কেয়ার কি নিতে পারবো। লগ্নপতি ষষ্ঠে, আমি কি চ্যালেঞ্জেস নিতে পারবো, চ্যালেঞ্জেস থেকে আমি কি লড়াই করতে পারবো, ডাইরেক্ট এরকম ভাবে প্রেডিকশন করুন। লগ্নপতি সপ্তমে, আপনাকে অপরের উপর নির্ভরশীল হতে হবে, কারণ 7th-এ চলে গেছে। লগ্নপতি অষ্টমে, পার্টনারশিপের জায়গা, যেহেতু পার্টনারশিপে। লগ্নপতি অষ্টমে, সবাই যা করতে চাইছে আমি করতে চাইছি না। দেখুন লগ্নপতি যাদের অষ্টমে আছে, হয় এরা খুব ভালো, নইলে খুবই খারাপ। মানে হয় টমাস এডিসন, লগ্নপতি যখন অষ্টমে যায়, নইলে কিছুই না, কেউই ছিল মানে হলে খুব ভালো, হলে খুব ভালো হবে, না হলে কিছু না। ওখানে কোনো জায়গা নেই, অষ্টম হচ্ছে মৃত্যু, মৃত্যু স্থান, হয় শুইয়ে দেবে, নইলে আবার নেক্সট লাইফ দিয়ে দেবে। আচ্ছা, তো ওখানে কোনো ঝাড়াই বাছাই নেই, মানে যতই পাওয়ারফুল চার্ট হোক, হ্যাঁ, ওইখানে তার ওই প্রারব্ধ ফল তাকে পেতেই হবে। আচ্ছা মৌর্যবাবু, আপনার কাছে পরবর্তী আমি যদি প্রশ্ন রাখি, এটা একজন জ্যোতিষীর নৈতিক দায়িত্ব কি হওয়া উচিত? শুধু কি মানে প্রেডিকশন করে ছেড়ে দেওয়া? না, কখনোই না। দেখুন KN রাও স্যারের কথা বলি, আমি তার খুব বড় ডিসাইপল। তো তিনি বলছেন যে অনেক ক্লায়েন্টরা তাদের সিক্রেটস আমাদের সাথে শেয়ার করে, তো সেই সমস্ত সিক্রেট কখনো না বাইরে ডিসক্লোজ করা উচিত না, কখনো কাউকে বলা উচিত না যে এটা তার ক্ষেত্রে রয়েছে। যদি সেটা করে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজারের পতন শুরু হয়ে যাবে, এটা প্রথম কথা। তারপর হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের নৈতিক দায়িত্ব না সমাজকেও কিছুটা পাল্টানোর দিকে আমার মনে হয় করা উচিত। যেরকম আপনার কাছে ধরুন ক্লায়েন্ট আসছে, তাকে আপনি আপনার মতো করে রেমেডি দিলেন, সেটা আপনি যেটা বেটার বোঝেন, কিন্তু তার বাইরেও যে এই সমাজে কিছু ভ্যালু প্রোভাইড করা, যেরকম প্রতিটা ভ্যালুর কিন্তু একটা প্রাইস আছে। মনে করুন আপনি যদি প্রতিদিন গরুকেও খাওয়ান,
এটাও কিন্তু চার্টে রিফ্লেক্ট করে। কুকুরকে খাওয়ানো এটাও রিফ্লেক্ট করবে। আপনি কোনো উদ্ভিদকে বাঁচাচ্ছেন, গাছকে সংরক্ষণ করছে, এটাও চার্টে রিফ্লেক্ট করবে। প্রতিটা সিঙ্গেল করা কাজ আপনার এফেক্ট করবে। তাই অ্যাস্ট্রোলজারের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র তার নিজস্ব প্রফিট না দেখে সমাজে, মানে দেখুন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন মানুষ আসে অনেক আশা নিয়ে আসে, তো যে তিনি আমাকে পরিবর্তন করে। স্বাভাবিক। শুধুমাত্র ওই কবচ পাথরের উপর রিলায়েবল হওয়াটা ইটস নট এ কাজ। কারণ সে যদি সমাজে এমন কিছু কাজ বা রেমেডি দিল যাতে সমাজের কোনো একটা অন্য জীব, পশু, পাখি, মানুষ এদের উপকার হচ্ছে, ওই রেমেডিটাও কিন্তু মানে তথাকথিত ভাবে ভালোভাবে কাজ করবে। এবার এখানে কিন্তু স্পেসিফিকেশনের ব্যাপার আছে, মানে কি করবে। যেরকম ধরো কেতু যদি চলে, ঠিক আছে, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা কুকুরকে নির্দেশ করছে। শুক্র যদি হয় তাহলে আমাকে বুঝতে হবে এটা গরুকে নির্দেশ করছে। তাহলে যদি কারো শুক্র খারাপ থাকে সেক্ষেত্রে কি গোমাতাকে সেবা দেওয়া উচিত? তাহলে কি খুব কার্যকরী হবে? ভীষণভাবে হেল্পফুল হবে। এবং এটা বুঝতে হবে যে ও গরুর থেকে উৎপাদিত জিনিসগুলোর ব্যবহার যদি কম করতে পারে তাহলে আরো বেটার হবে। মানে ধরো ঘি, মাখন, এগুলো মানে যদি ও খেতে চায় খাক, তাহলে জানতে হবে ও যা কনজিউম করছে তার চেয়ে বেশি ওকে গোমাতার পিছনে খরচ করতে হবে। আচ্ছা। কারণ এমনিতেই ধরো শুক্র খারাপ, ও আরো ঘি খাচ্ছে, আরো বেশি দুধ, মিল্ক প্রোডাক্টস ইউজ করছে, তার মানে তো ইউজ করছে না, এটা তার জন্য মঙ্গলজনক কখনোই হবে না। ইউজ যদি করে ওকে তাহলে তার জন্য সেবারও ব্যবস্থা করতে হবে। একদম। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা গ্রহকে কিন্তু প্রত্যেক মানুষের জন্যই তো পশু পাখি একটা সেবা করা খুবই ভালো আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপনি এটা ব্যক্তিগতভাবে কি মনে করি? মানে একটা তো টার্মসই আছে যে আপনি, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আপনি যত বেশি ডোনেশন করবেন সেই ডোনেশনের চেয়ে আপনি বেশি রিটার্ন, মানে এক কথা বাংলা কথা যাকে বলছে যতই করবে দান ততই যাবে বেড়ে। হ্যাঁ, 100 বারই। মানে রতন টাটা যে এত ডোনেশন করেছে তার অবস্থার কোনোদিন অবনতি দেখিয়েছে না, কোনোদিন? এটা একদম বাস্তব কথা। তো ডোনেশন ভ্যালু ইনক্রিজ করে না লাইফে। একদম। আচ্ছা, তাহলে পাখির সাথেও তো নিশ্চয়ই কোনো না কোনো গ্রহের কানেক্ট পাই আমরা। পাখি দেখো, এবার তুমি যদি বলো একটা পাখি প্রজাতি কোন গ্রহকে নির্দেশ করে, তাহলে এটার একরকম উত্তর। আচ্ছা, অমুক পাখি কোন গ্রহকে নির্দেশ করে, যেমন শনি জানি কাককে নির্দেশ করে। তো এরকম কিন্তু প্রতিটা জিনিসেরই, মানে শুধুমাত্র যে আমি বলছি যে যাদের ধরো প্রচুর প্রজাতির ব্যাপার আছে, একটা প্ল্যানেট কিন্তু পুরোটাকে নির্দেশ করে না। পুরো গোটা একটা প্ল্যানেট নির্দেশ করে। যদি শুধুমাত্র যদি ভাবে একটা গাছ, মানে শুধু গাছ প্রজাতি, সেটা বুধ নির্দেশ করে। তর্কের খাতিরে ধরে নিচ্ছি বৃহস্পতি নির্দেশ করে। মানে এটার মধ্যে একটু কন্ট্রাডিকশন হয়, কিছু কিছু মানুষ বুধকে ধরে, কিছু কিছু মানুষ বৃহস্পতি ধরে। কারণ জীব কারো গ্রহ বৃহস্পতি। তো আমি সেই তর্কেই যাচ্ছি না, সেটা তাদের পয়েন্ট, কে কিভাবে নেবে। কিন্তু আপনি বলছেন ক্যাকটাস কোন গাছকে নির্দেশ করে, তাহলে আবার শনিকে চলে যেতে হবে, শনির কাছে চলে যেতে হবে। তো লজ্জাবতী গাছ চন্দ্রর কাছে চলে যেতে হবে। মানে আমি বলতে চাইছি যে প্রজাতি হচ্ছে ওয়ান সিঙ্গেল, বাট যখনই আপনি তার ডেরিভেশনে চলে যাচ্ছেন তখন আবার আলাদা 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 প্ল্যানেট তার উপর। আচ্ছা, যখন রেমেডি নিয়ে কথাই উঠলো, এখানে আমার একটা প্রশ্ন থাকছে। আজকালকার অনেক অ্যাস্ট্রোলজার রাহু খারাপ তো গমে দিয়ে দাও, এরকম করে কি আদৌ বিচার হয়, নাকি সেক্ষেত্রে তন্ত্রের প্রয়োজন হয় বা পূজা পাঠের প্রয়োজন হয়? পূজা পাঠের বিষয়ে আমার যেটা ধারণা, যে কোনো পুজো পাঠ যা কিছু নিজে করা উচিত। আচ্ছা, জ্যোতিষী বা পুরোহিত বা তান্ত্রিক তিনি তো তার মতো করছেন, একদম পুজোর আয়োজনও করলেন দিনের, আপনি সেদিন একটা পুজো করুন। আচ্ছা, নিজের হাতে পুজো করুন। শিব পুজো হলো, জপ হলো, মানে কিছু একটা পুজো যেটা আপনি সেই দিন বসে করতে পারছেন। কারণ জানবেন যতক্ষণ না আপনি নিজে করছেন কোনো কাজ, যে কোনো পুরোহিত করে দিক, জ্যোতিষী করে দিক, তার কোনো পারপাসের ফল আপনি পাবেন খুব কম শতাংশ। মানে নিজেরা করাই বেটার। বিষ্ণু সহস্রনাম ডেলি করুন না, ডেলি বিষ্ণু সহস্রনাম করুন। আচ্ছা, আমি শুনেছি এটা বিষ্ণু সহস্রনাম যারা নিত্য পাঠ করে নবগ্রহ নাকি শান্ত হয়ে যায় যদি কোনো গ্রহ খারাপ থাকে। এটার একটা ফল কি একদমই আলাদা? একদম। এই নিয়ে কোনো মানে সংশয় তো দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন, তখন তিনি এই বিষ্ণু সহস্রনাম পাঠ করে তিনি তো আবার সুস্থ হলেন। তো পাঠ করতে হবে। আসলে মন্ত্রের তো একটা ক্ষমতা আলাদাই থেকে থাকে, আমরা জানি। কারণ ইউনিভার্স সে তো মানে কি বলবো, শব্দ তরঙ্গ, তার কাছে তো সেইটাই যায় আমরা কি চাইছি। ইউনিভার্স আমার যেটুকুনি মনে হয় যে সে না এত কিছু মানে দেখে না যে আমরা প্রতিটাই যে বলেন মানে চলতি পথে যে পাপ হচ্ছে,
অমুকটা পাপ অমুকটা পাপ, মানে আমি সেটাই পাপের প্রচুর বলতে যাচ্ছি। ডেরিভেশন, মানে এইটা পাপ এটা পাপ। আমার মনে হয় এত পাপ ঈশ্বর চোখে দেখে না। না, ঠিক আমাদের পিতা মাতার মতো মেজর পাপ। কি মেজর পাপ? যে করা কাজের জন্য প্রকৃতির, সমাজের, কোনো মানুষের তার অবস্থার পরিবর্তন হচ্ছে, তার অবস্থার মানে সে একটা অবস্থায় ছিল, তার অবস্থার পরিবর্তন হলো, তাহলে সেটাই পাপ বলে গণিত হবে। মানে ধরুন আপনি একটা কালকে গিয়ে পাড়ার কুকুরকে মারধর করলেন, সেই কুকুরটা সুস্থ ছিল, সে অসুস্থ হলো, তার অবস্থার পরিবর্তন হলো, তার মানে এটা মেজর পাপ বলে বর্ণিত হবে। আচ্ছা, ঠিক আছে। আপনি মানে কথাটা শুনতে খারাপ লাগলেও মানে বিষয়টা একদমই ভেরি মাচ ট্রুথ, যে ধরুন আপনি বিয়ে করেননি কিন্তু আপনি কোনো বেশ্যাগৃহে যান, সেটা পাপ বলে গণিত হবে না। গণিত হবে না, গণিত হবে না। কেন হবে না? কারণ ও তো পে করছে না, একজনের কর্মের আচ্ছা, বিপরীতে রেখে তাকে ওইটাও pay একটা করছে। কর্মের মধ্যেই ধরা হ্যাঁ, হচ্ছে। তো পাপ হবে না। কিন্তু যদি আজকে বিবাহিত হয় তাহলে তো ও ওর ওয়াইফের প্রতি অন্যায় করছে না, তাহলে এটা পাপ বলে গণিত হবে। সম্পর্কটা যেহেতু হ্যাঁ। এক্ষেত্রে আইনত হলো না, আইনত মানে কি, ও কাউকে চিট করছে না, চিট করছে, তো এবং তার মনে কষ্ট এটা হচ্ছে। ওটার অবস্থার পরিবর্তন হচ্ছে, তার স্ত্রী মানসিক আঘাত পাচ্ছে, প্রতিটা তার সন্তান থাকবে তারও ওপরে এটা এফেক্ট করছে। তো এই যে অবস্থাগুলো সমাজে পাপ বলে বর্ণিত হবে। আচ্ছা মৌর্যবাবু, অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এবার আমি বলবো, বর্তমান সময় যারা জ্যোতিষ শিক্ষা নিচ্ছে তাদের জন্য আপনার সব থেকে বাস্তব এবং সৎ পরামর্শ কি, যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে, অ্যাস্ট্রোলজারের কাছে যখন মানুষ আসবে, প্রথম কথা তাকে দেখে ভক্তি লাগা উচিত। যে এখন মানুষ আসছে, প্রথমে দর্শন আগে দেখতে হবে, যে পহলে দর্শনদারি ফির হ্যাঁ, গুণ বিচারি। মানে এমন না যে হাজারখানা আমি রুদ্রাক্ষের মালা একদম, গলায় একদম। ঝোলানো, বিশাল বড় বড় দাড়ি করে রেখে দিয়েছি, না। একজন যেরকম নর্মাল একটা মানুষের প্রফেশন হয় সেরকমই একটা প্রফেশনাল ভাবে একটা রাখবেন। মদ আপনি খাবেন না, ঠিক আছে, মানে যত রকম ভাবে যে খারাপ কাজগুলো আছে আপনি মিথ্যা বলবেন, মানে 16 প্রকার গুণের কথা বলা হয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু সে জ্যোতিষ হতে পারবে। তার মানে প্রথম একটা হচ্ছে ধরো মদ খাবে না, তার দেখতে যাতে তাকে ভদ্রচিত্ত লাগে। থার্ড হচ্ছে সে ডেলি পূজা পাঠ করবে। ফোর্থ হচ্ছে সে মন্দিরে যাবে। সে পঞ্চম হচ্ছে সে স্বধর্ম, মানে তার যে ঈশ্বর পূজা পাঠ এগুলোর প্রতি একদম। সশ্রদ্ধা রাখবে। সে প্রতিদিন জ্ঞান সংগ্রহ করবে, ষষ্ঠ নম্বর, মানে এরকম করে 16 খানা তার মধ্যে গুণ রয়েছে। এটা আপনারা যদি সেটা সার্চও করেন পেয়ে যাবেন, ঠিক আছে। তো 16 খানা গুণের মধ্যে যদি আমরা হাফ 8 বা 10 গুণও রাখতে পারি নিজের মধ্যে, অ্যাজ এ অ্যাস্ট্রোলজার কিন্তু আমরা খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবো। আর আমার একটা স্যার কথা বলেন যে, দেখো শিবম, যে কখনো মানুষকে কিন্তু ঠকানোর নেচার রাখলে চলবে না। মানে কোনো মানুষ ধরো খুব অর্থনৈতিক ভাবে কেপেবল, তার কাছে প্রচুর অর্থনৈতিক সম্পদ আছে, তুমি তাকে দেখে বুঝলে যে এর তো কোনো কিছু দরকার নেই, তাও তুমি তাকে দিয়ে দিলে, কারণ এর অর্থ রয়েছে, সে নিয়ে নিল এবং তারপরে তার ক্ষতি হলো। এটা করা উচিত না। কারণ আমরা যখনই কোনো মানুষকে মানে অর্থনৈতিকভাবে চোট পৌঁছাচ্ছি, সেটা কিন্তু আমাদের পার্সোনাল লাইফে কিন্তু মেজরলি এফেক্ট করে। দেখবি ওই জন্য বেশিরভাগ অ্যাস্ট্রোলজারদের পার্সোনাল লাইফ গুলো খুব প্রবলেমেটিক থাকে। এই প্রবলেমকে দূর করতে গেলে কি করতে হবে? সমাজে দান করতে হবে। মানে ওই যেই টাকাটা নষ্ট করেছে ওইটা আবার সমাজে যদি তাহলে সেই থাকে সেখানে আবার ব্যালেন্স হয়ে গেল। রাইট। তো কখনো কোনো মানুষকে ঠকানো উচিত নয়। আর যতটা ঈশ্বর ক্যাপাবিলিটি রেখে দিয়েছে, আপনার চার্টের সেকেন্ড হাউসের সম্পদ যতটা পাওয়ারফুল হবে ততটা আপনি ঠিক ইনকাম করে নেবেন, এই নিয়ে কোনো সংশয় নেই। যাই হোক মৌর্যবাবু, অসংখ্য ধন্যবাদ, কারণ একটা ডাকেই সেই সোদপুর থেকেই নবদ্বীপে চলে এসেছেন। কারণ আপনি যদি না আসতেন হয়তো আজকের এই এপিসোডে অন্য একটা এপিসোড হতো, কিন্তু অনেক কিছু আমি জানতে পারলাম এবং আমাদের যারা ক্যামেরার ওপারে দর্শকরা রয়েছে তারা তো অবশ্যই জানতে পারলো। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে একদম আমরা চলে এসেছি। অনুষ্ঠান আজকে আমরা এখানে রাখবো। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে এত এই যে জ্ঞানমূলক আলোচনা হলো, জ্যোতিষটা কি, জ্যোতিষটা কি সত্যি ভণ্ডামি নাকি সঠিক, সবার মাঝে পৌঁছে দেবেন। যাই হোক, আজকের মতন এখানে অনুষ্ঠান রাখছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।